এখন থেকে লোডশেডিং হবে অভিজাত এলাকায়, ঋণ খেলাপি সূচনা জিয়ার আমলে, বলেছেন প্রধানমন্ত্রী। কাউকে পরোয়া করেন না, জানালেন আবারও। তিস্তা প্রকল্পে চীনের সাথে থাকতে চায় ভারত, দিতে চায় আর্থিক সহযোগিতাও, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফর শেষে দিল্লি ফিরে গেলেন বিনয় কোয়াত্রা। আজকের সমাবেশের বিষয়ে ডিএমপিতে বিএনপি, শর্ত মানলে অনুমতির আশ্বাস পুলিশের। ভারতীয় পণ্যের মতো আওয়ামী লীগও বর্জনের আহ্বান নেতাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। কৃষকের যেন সমস্যা না হয়, তাই গ্রামের পরিবর্তে এখন থেকে অভিজাত এলাকায় লোডশেডিং দেওয়া হবে, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না। বিদ্যুৎ খাতে বিশেষ আইনে কাউকে দায়মুক্তি দেওয়া হয়নি। ঋণ খেলাপের সংস্কৃতি শুরু হয়েছে জিয়াউর রহমানের শাসনামলে, যা থেকে এখনও বের হওয়া যায়নি বলেও মন্তব্য তার। রিপোর্ট করেছেন তাইমুর রশিদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে নির্বাচন, বিদ্যুৎ ও আর্থিক খাতের নানা অনিয়মের সমালোচনার জবাব দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যারা আজ নির্বাচন ও আর্থিক অনিয়ম নিয়ে কথা বলেন, তাদের নিজের দলের জন্ম ও অপকর্মগুলো আয়নায় দেখা উচিত। বলেন, 14-15 বছরে যে উন্নয়ন হয়েছে তা 29 বছরেও কেউ করতে পারেনি। আজকে যে কথা আসে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুরের মতো মেগা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলে অর্বাচীনরা। বিদ্যুৎ খাতের উন্নতিও চোখে পড়ে না। প্রশ্ন রাখেন, পৃথিবীর কোন দেশে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ উৎপাদন হয়? জানান লোডশেডিং নিয়ে পরিকল্পনার কথা। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান, একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিট খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল। যে কদিন দেরি করেছে, প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িদারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আর কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকে সবসময় প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি। স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগের প্রতি আস্থা তৈরি হয়েছে জনগণের। যে কাজগুলো আমরা করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়, হ্যাঁ, তাতে কি করতে পারেন? জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে এই আস্থা, বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না। যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে, আমি কাউকে পরোয়া করি না। সংসদ সদস্যদের নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার, পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অধিবেশনের সমাপনী ঘোষণা করেন স্পিকার। শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গণপ্রজাতন্ত্রী। শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করতে অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তিনি নির্দেশনা দেন। এ সময় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজের নাম থাকায় উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের বলেছেন, তার নাম ব্যবহার করে আর যেন প্রকল্প না নেওয়া হয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুর ও ঝালকাঠি জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন, বরিশাল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সংশোধিত প্রকল্প এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সহ 10টি প্রকল্পে 5,563 কোটি টাকা অনুমোদন দেয়া হয়। এ সময় প্রকল্পে নিজের নাম ব্যবহার না করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা জানান পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। যে এটি বাদ দেয়া হলে এখন আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদে আইনটি পাশ হয়ে গেছে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। পরিকল্পনা সচিব জানান, অল্প টাকার জন্য আটকে থাকা 364টি প্রকল্প শেষ হচ্ছে জুনেই। আর সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে প্রতিযোগী হিসেবে গড়তে শেয়ার বাজারে তালিকাভুক্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান কোম্পানিগুলি যেন অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে অর্থ বিভাগ একটা কার্যকর উদ্যোগ নেয়। সেটা অর্থ বিভাগকে অর্থ সচিব মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরই জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে 3 বছর, ওই 3 বছর তাকে দেখো এবং অবজার্ভ করো। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। নদীতে ব্রিজ দেওয়ার ক্ষেত্রে উচ্চতা ও স্রোত বাধাগ্রস্ত যাতে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি হচ্ছে নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের অসাধু ব্যবসায়ীরা যাতে ইচ্ছে মতো দ্রব্যমূল্য নির্ধারণ করে জনদুর্ভোগ বাড়াতে না পারে সে ব্যাপারে প্রতিযোগিতা কমিশনকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি নির্দেশ দেন। তিনি বলেন, ব্যবসা ও ভোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিযোগিতা কমিশনকে জনসচেতনতা ও প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেন রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির একটি প্রতিনিধি দল। চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণকারী স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের গ্রামের বাড়ি ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তার বাবা ও মা। আসিম জাওয়াদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকায় ডক্টর মোহাম্মদ আমানুল্লাহর ছেলে। তার মা নীলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। আসিম নারায়ণগঞ্জে বিয়ে করেছেন। তার স্ত্রী অন্তরা আক্তার, 6 বছরের একটি মেয়ে ও 1 বছরের একটি ছেলে রয়েছেন তাদের। আসিম জাওয়াদের মামা বাংলাদেশ বেতারের মানিকগঞ্জ সংবাদদাতা ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুরুজ খান জানান, আসিম একজন চৌকস অফিসার ছিলেন। শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছে স্বজন প্রতিবেশীরা। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারত কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, ভারত তিস্তা প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে চায়। বেলা 12টায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী জানান, ভারতের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক অনেক ভালো। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তাদের। ভারতের ভিসা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ভারতের সাথে বাংলাদেশের ভিসা জটিলতা নিরসন নিয়ে আলোচনা হয়েছে। জটিলতা কমাতে অনলাইন ভিসা প্রক্রিয়ার ব্যাপারে রাজি হয়েছে ভারত। সীমান্তে হত্যা বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী সফরে বেইজিং নয়, দিল্লি অগ্রাধিকার পাবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তো আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। ভিসা পাওয়াটা এখন যে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, অনেক সময় সমস্যা হয়, বা অনেক সময় দেখা যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে পাচ্ছে না, সেজন্যে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়। আমরা শুনেছি তারাও আগ্রহী। তা আমরা আসলে কোন
বিএনপির নেতারা বলেছেন ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন জনগণ আরও বেশি বর্জন করেছে। ভোটাররা এখন ভোট কেন্দ্রে যায় না, এমনকি নিজ দলের নেতাকর্মীর সমর্থকদের কেন্দ্রে নিতে পারেনি আওয়ামী লীগ। এদিকে রাজধানীতে শুক্র ও শনিবারের সমাবেশ নিয়ে ডিএমপি কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। শেখ হাসিনা হচ্ছে ভারতের এক নাম্বার প্রোডাক্ট, সবাই জানে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, ব্যাংকগুলো শূন্য হয়ে পড়েছে। বাংলাদেশের জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থে একতরফাভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে ভারত। বাংলাদেশের যে সরকার মেড বাই ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এই পণ্যটা বর্জনটি অতি জরুরি। অর্থাৎ এটা সবচেয়ে নিকৃষ্ট পণ্য ভারতের এই বর্তমান সরকার এবং আওয়ামী লীগ। এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি, বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে, কারণ মানুষের সচেতনতা বোধ বাড়ছে। আর ভোটের কথা আর কি বলবো, 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 8-9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল বোধহয় তাও ছিল না। ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই, ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, যাবে না। সবচেয়ে দুঃখজনক হলো ওরা নিজেদের ভোটারদেরই কেন্দ্রে নিতে পারেনি, অর্থাৎ আওয়ামী লীগে যারা বলছে তাদের কি কেন্দ্র নিতে পারে না। এদিকে শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং শনিবার জাতীয়তাবাদী যুব দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের বিষয়ে কথা বলতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল। কথা বলেন মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে। তারা তাদের প্রোগ্রামের ব্যাপারে বলেছেন যে তারা এই প্রোগ্রাম করতে চান, নিরাপত্তা চান, সহযোগিতা চান। আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আর সেই সাথে আমরা আশা করব যে এটি নিরাপদ থাকবে, আমরা নিরাপত্তা ব্যবস্থা নেব প্রোগ্রাম যদি হয়। তবে যারা প্রোগ্রাম আয়োজন করবেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন, এটি প্রত্যাশিত। আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে, আমরা করব এই ব্যাপারে। আর যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবারে তো এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়, এর জন্যই আমরা শুক্রবারে প্রোগ্রাম দিয়েছি। সেই বিষয়টা আমরা আলোচনা করেছি, তাদের দিক থেকে সমস্যা নাই, তারা বলছে আমরা পজিটিভ। এদিকে বিশ্ব মা দিবসকে সামনে রেখে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে ও যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে মার্কিন দূতাবাস সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভে নেতৃত্ব দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডার সুভাস্তু প্লাজার সামনে ছাত্র জনতার ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। এরপর নানা স্লোগান দিয়ে মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে রওনা হলে নতুন বাজার এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। এই সময় বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন। অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও ইসরায়েলকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানায় বিক্ষোভকারীরা। আমরা পরিষ্কার করে বলতে চাই, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে, পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। কাজেই ওই ইসরায়েলি গণহত্যা যে সহায়তা বন্ধ করুন, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, দখলদারিত্বের অবসান করুন, প্যালেস্টাইনকে মুক্ত করুন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার মামলায় 9 আসামির মধ্যে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি 6 জনকে খালাস দিয়েছে আদালত। 90 দশকে জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনায় 25 বছর আগে করা মামলার রায় ঘোষণা করা হয় আজ। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত 29 এপ্রিল বিচারক রায়ের দিন ধার্য করেন।
মামলার আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী, তারেক সাইদ মামুন, সেলিম খান, হারুনুর রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, ফারুক আব্বাসী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানী বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সুহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। শুরু হলো চলতি বছরে হজ ফ্লাইট। বৃহস্পতিবার ভোর 4টায় 419 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি হজযাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্টদের সকলের প্রতি আহ্বান জানান। হজযাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে ভোর 5:30টায় বিমানবন্দর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, অনেকে তিলে তিলে জমানো টাকা দিয়ে হজ পালন করে, তাই তাদের প্রতি সম্মান জানিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। হজযাত্রীর প্রথম ফ্লাইটের সময় নির্ধারণ ছিল সকাল 7:20 যদিও সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 6 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে। এরই মধ্যে রাত থেকে হজযাত্রীদের কার্যক্রম চলতে থাকে। এবার বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছে 85,527 জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 50% হজযাত্রী পরিবহন করবে। আজ মোট 60টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডলারের দাম বাড়ানো হয়েছে। এতে রেমিটেন্স আয় ও রপ্তানিমুখী শিল্প উপকৃত হবে বলে মন্তব্য তার। ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। বাংলাদেশ ব্যাংক একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটাতে কিন্তু আমাদের আমদানির উপরে ইম্প্যাক্ট হবে না, বিকজ আমদানি যেটা হচ্ছিল সেটা অলরেডি কিন্তু হাই ডলার রেটেই হচ্ছিল। এটাতে আমাদের রপ্তানির উপরে কিন্তু সাংঘাতিক একটা ইম্প্যাক্ট হবে, যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে, তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট করবে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। ইনফ্লেশনটা আমাদের নিয়ন্ত্রণে আনা খুবই প্রয়োজন। এখন আপনার প্রায় 9%-এর উপরে আছে আপনার মূল্যস্ফীতিটা, সেটাকে আমাদের কমাইতে হবে। অর্থনীতিটা এরকম একসাথে এটাকে সহ্য করতে পারবে কিনা সেটা ইনশাল্লাহ পারবে, যেহেতু আমাদের অর্থনীতির যেটা ফান্ডামেন্টাল আছে সেটা খুবই শক্তিশালী আছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এখন থেকে লোডশেডিং হবে অভিজাত এলাকায়, ঋণ খেলাপির সূচনা জিয়ার আমলে বলেছেন প্রধানমন্ত্রী। কাউকে পরোয়া করেন না, জানালেন আবারও। তিস্তা প্রকল্পে চীনের সাথে থাকতে চায় ভারত, দিতে চায় আর্থিক সহযোগিতাও, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফর শেষে দিল্লি ফিরে গেলেন বিনয় কোয়াদ্রা। আজকের সমাবেশের বিষয়ে ডিএমপিতে বিএনপি শর্ত মানলে অনুমতির আশ্বাস পুলিশের। ভারতীয় পণ্যের মতো আওয়ামী লীগ বর্জনের আহ্বান নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।